my new online class. This class is for NEET students. আমি তোমাদের অল্টারনেটিং কারেন্ট থেকে লাস্ট একটা এমসিকিউ সেট দিয়েছিলাম, তোমরা সেই এমসিকিউ সেট সলভ করে পাঠিয়েছো। কয়েকটা এমসিকিউ হয়নি, সেই এমসিকিউ গুলো নিয়ে আজকে ডিসকাস করব। পেজ নাম্বার 1, 2 and 3, পেজ 1, 2 এবং 3 এমসিকিউ নাম্বার 15টা তোমাদের হয়নি, 15 নম্বর এমসিকিউ। এমসিকিউ নাম্বার 15, এমসিকিউ 15 কি বলছে যে এ কন্ডেন্সার of 250 microfarad, condenser means capacitor, তাহলে একটা ক্যাপাসিটর আছে যার ক্যাপাসিটেন্স হলো 250 microfarad, is connected in parallel to a coil of inductance 0.16 millihenry. সার্কিটটা একটা ইন্ডাক্টর আছে, তার ইন্ডাকটেন্স হলো 0.16 মিলিহেনরি, while its effective resistance is 20 ohm. ইন্ডাকটেন্সটার রেজিস্ট্যান্স হলো 20 ওহম, তাহলে সার্কিটে আর আছে আমার কত 20 ওহম। এই হলো আমার সার্কিট। চাইছে কি ডিটারমাইন দ্য রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। আমি আসলে এই থিওরিটা কিন্তু পড়াইনি, এটা প্যারালাল রেজোন্যান্ট সার্কিটের প্রবলেম। আমি তোমাদের সিরিজ রেজোন্যান্স পড়িয়েছি, কিন্তু আমি তোমাদের প্যারালাল রেজোন্যান্স পড়াইনি, আর এই প্রবলেমটা কিন্তু প্যারালাল রেজোন্যান্স থেকে দিয়েছি, সেজন্য তোমরা পারোনি। আমি আজকে ছোট্ট করে প্যারালাল রেজোন্যান্স ব্যাপারটা কি বলে দিচ্ছি। আচ্ছা, সো to solve this problem you have to know the parallel resonance circuit. What do you mean by parallel resonance? এখানে ইন্ডাক্টর আর ক্যাপাসিটর প্যারালাল থাকবে, আর তার সঙ্গে আমার থাকছে এসি সোর্স। ঠিক আছে, যেহেতু ইন্ডাক্টরের একটা নিজস্ব রেজিস্ট্যান্স থাকবেই, তাহলে সেই জন্য এর সঙ্গে সিরিজে থাকবে একটা রেজিস্ট্যান্স। আর এই হলো আমার একটা প্যারালাল রেজোন্যান্স সার্কিট। এটা হচ্ছে আমার এসি সোর্স প্লাস মাইনাস প্লাস মাইনাস। মনে করো কোন এক মোমেন্টে যেহেতু এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা দিয়ে টোটাল কত কারেন্ট ফ্লো হবে? I কারেন্ট। টোটাল কারেন্ট ইন দা সার্কিট ইজ ইকুয়াল টু I কারেন্টটা গিয়ে এখানে জাংশন পয়েন্টে গিয়ে দুটো ব্রাঞ্চে ভাগ হবে। কারেন্টের একটা পার্ট যাবে এই ইন্ডাক্টর দিয়ে, আর একটা পার্ট যাবে ক্যাপাসিটর দিয়ে। মনে করো ইন্ডাক্টর দিয়ে কারেন্ট হলো IL, আর ক্যাপাসিটর দিয়ে কারেন্ট হলো IC। তাহলে আমি লিখতেই পারি যে টোটাল কারেন্ট I equal to IL, total current I equal to IL plus IC. This is equation number 1. Okay, this is equation number 1, total current equal. আবার আমরা জানি যে টোটাল কারেন্ট I equal to AC voltage V by total impedance Z, যেখানে Z হলো ইম্পিডেন্স অফ দ্য সার্কিট। ঠিক আছে, তাহলে আমরা এই IL কারেন্টটা কত হবে? IL মানে হচ্ছে কারেন্ট থ্রু দ্য ইন্ডাক্টর, IL। আচ্ছা, এই ভোল্টেজটা V, তাহলে এখানেও ভোল্টেজ কত? V। তাহলে এটা দিয়ে কারেন্ট কত হবে? V বাই এর ইম্পিডেন্স, তাহলে V বাই এই ব্রাঞ্চটার ইম্পিডেন্স কত? আর প্লাস এটা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, রেজিস্ট্যান্স প্লাস ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ইজ ইকুয়াল টু টোটাল ইম্পিডেন্স অফ দিস ব্রাঞ্চ। তাহলে আমরা জানি যে R প্লাস ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হয় J ওমেগা L। অলরাইট,
আমরা ওমেগা ইনটু এল পড়েছিলাম ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, কিন্তু কমপ্লেক্স ফর্মে লিখলে জে ওমেগা এল লিখে। আচ্ছা, তাহলে IL is equal to V by R plus j omega L. Similarly, IC মানে কারেন্ট থ্রু দ্য ক্যাপাসিটর, দেখো এরা কিন্তু প্যারালালে আছে, অটোমেটিক্যালি এখানে ভোল্টেজটাও V, এখানে ভোল্টেজটাও V, তাহলে ক্যাপাসিটর দিয়ে কত কারেন্ট ফ্লো হবে? IC will be equal to voltage V divided by ক্যাপাসিটরের যে রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, সেটা কত? সেটা হচ্ছে 1 বাই জে ওমেগা সি। আমরা শুধু 1 বাই ওমেগা সি লিখতাম, কিন্তু কমপ্লেক্স ফর্মে লিখলে হয় 1 বাই জে ওমেগা সি। ওকে, তাহলে এটা উল্টে যাচ্ছে, উল্টে কি হবে? জে ওমেগা সি ইনটু ভি। এ হয়ে গেল আমার আইএল আর আইসি। তাহলে আমরা এখানে ইকুয়েশন নাম্বার 1 ইউজ করব। ইকুয়েশন নাম্বার 1 এ কি বলছে? যে I ইকুয়াল টু IL প্লাস IC, রাইট? তাহলে I মানে কি? V বাই Z ইকুয়াল টু IL মানে হলো V বাই R প্লাস J ওমেগা L, আর IC means J ওমেগা C ইনটু V। ঠিক আছে, বোথ সাইড থেকে V কে ক্যান্সেল করে দাও, এখানে V, এখানে V, এখানে V, তাহলে বোথ সাইড থেকে V ক্যান্সেল করে দাও, তাহলে হয়ে গেল 1 বাই Z is equal to 1 by this plus this. Okay, fine. Therefore, we can write that 1 by Z equal to, এখানে উপর নিচে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব, কমপ্লেক্স কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে উপরে হবে R মাইনাস j ওমেগা L, আর নিচে হবে R প্লাস j ওমেগা L ইনটু R মাইনাস j ওমেগা L। এটাকে বলে কমপ্লেক্স কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করা উপর নিচে। দিস ইজ নোন অ্যাজ রেশনালাইজিং, এটাকে বলে রেশনালাইজ করা। ওকে, ওকে ফাইন, প্লাস j ওমেগা c। Therefore this is equal to R minus j omega L divided by a plus b into a minus b, মানে a square minus b square। তাহলে r square যখন আমি j square করব তখন -1 হয়ে যাবে, আর মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে r square plus omega square L square, হলো, আর প্লাস আছে আমার j omega c। ওকে, আচ্ছা, এটাকে যদি আমি লসাগু করে যোগ করব পুরোটাকে, তাহলে হবে r স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার L স্কয়ার নিচে থাকলো, আর উপরে r প্লাস, এখান থেকে কমপ্লেক্স, এটা আর এটা কমপ্লেক্স, এটাকে কমন নেব, কমন নিলে ভেতরে কি থাকবে? দেখো, j ইনটু ওমেগা ইনটু c ইনটু r স্কয়ার, তারপরে কি হবে? তারপরের পার্টটা হবে ওমেগা ইনটু ওমেগা, ওমেগা কিউ, ওমেগা কিউ L স্কয়ার c, ওমেগা কিউ L স্কয়ার c, আর তারপরে থাকবে মাইনাস ওমেগা ইনটু L। এই তো হয়ে গেল, ঠিক আছে, মাইনাস ওমেগা ইনটু L। এটা হলো আমার 1 বাই z। আমরা জানি যে reciprocal of impedance is equal to admittance, 1 by z মানে y, এটা আমরা দেখেছি এর আগে। তাহলে আমরা লিখতে পারি যে this is equal to admittance y, রাইট? আচ্ছা, এইবার এই সার্কিটটাই রেজোন্যান্স কখন হবে? যখন কারেন্ট এবং ভোল্টেজ সেম ফেজে থাকবে, যখন I and V will be in same phase, তখন বলবো যে এই সার্কিটটাতে রেজোন্যান্স হয়েছে। এই রেজোন্যান্সটাকে বলা হবে প্যারালাল রেজোন্যান্স, রাইট? আচ্ছা, কারেন্ট এবং ভোল্টেজ সেম ফেজে থাকবে কখন? যখন অ্যাডমিটেন্সের কোনো ইমাজিনারি পার্টটা থাকবে না,
যদি অ্যাডমিটেন্সের ইকুয়েশনে ইমাজিনারি পার্ট থাকে তাহলে বুঝবো যে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে একটা ফেজ ডিফারেন্স আছে, আর কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স থাকলে রেজোন্যান্স হয়নি। তাহলে কারেন্ট এবং ভোল্টেজ সেম ফেজে কখন হবে? যখন অ্যাডমিটেন্সের যে ইকুয়েশন সেখানে কোনো ইমাজিনারি পার্ট থাকবে না, তাহলে তখন কেবলমাত্র বলবো ইমাজিনারি পার্টটার জন্যই ফেজ ডিফারেন্স তৈরি হয়, রাইট? তাহলে সেম ফেজে থাকা কন্ডিশনটা হলো এই যে অ্যাডমিটেন্সের ইকুয়েশনটাতে ইমাজিনারি পার্ট মাস্ট বি ইকুয়াল টু 0। তাহলে এটা তো রিয়েল পার্ট, তাহলে ইমাজিনারি পার্ট কোনটা? এটা হলো আমার ইমাজিনারি পার্ট, ঠিক আছে? এই ইমাজিনারি পার্টটাকে 0 হতে হবে ফর রেজোন্যান্স। therefore omega c r square plus omega cube l square c minus omega l equal to 0, এটা হলো রেজোন্যান্সের কন্ডিশনস। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব ওমেগা একটা ক্যান্সেল করে দিলাম, একটা ওমেগা কমন নিয়ে বাদ দিয়ে দিলাম, এটা ওমেগা স্কয়ার হয়ে গেল, এটা ওমেগা বাদ হয়ে গেল, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে লিখতে পারি আমি যে ওমেগা স্কয়ার l স্কয়ার c ইকুয়াল টু এটা ডান দিকে নিয়ে যাচ্ছে l মাইনাস c r স্কয়ার। তাহলে ওমেগা স্কয়ার will be equal to l minus c r square by l square c। তাহলে এটাকে যদি ভাগ করে দিই তাহলে একটা l কাটছে 1 by l c minus এখানে একটা c কাটছে minus r square by l square। তাহলে এখান থেকে লিখতে পারি যে ওমেগা ইকুয়াল টু, therefore ওমেগা ইকুয়াল টু root over of 1 by lc minus r square by l square। এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা যখন হবে তখন সার্কিটে রেজোন্যান্স হবে, রাইট? তাহলে এটাকে আমি বলতে পারি ওমেগা পি। ওমেগা পি মানে কি? প্যারালাল রেজোন্যান্ট অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। যখন সোর্সের ফ্রিকোয়েন্সি এর সঙ্গে ম্যাচ করবে তখন এই সার্কিটটাতে প্যারালাল রেজোন্যান্স হবে, রাইট? তাহলে প্যারালাল রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি কত হবে? fp is equal to, আমরা জানি যে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু সবসময় হয় ওমেগা পি বাই 2 পাই, ঠিক আছে? তাহলে প্যারালাল রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি 1 বাই 2 পাই, ওমেগা পি মানে রুট ওভার অফ 1 বাই lc মাইনাস r স্কয়ার বাই l স্কয়ার। এই ফর্মুলাটা আমাকে ওই এমসিকিউটাতে ব্যবহার করতে হবে। যে এমসিকিউটা দিয়েছিল এমসিকিউ নাম্বার 15, ওখানে কিন্তু রেজিস্ট্যান্স বলা আছে, ইন্ডাক্ট্যান্স বলা আছে, ক্যাপাসিট্যান্সও বলা আছে। আমাকে বের করতে বলা হয়েছে কি? প্যারালাল রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। তাহলে আমি কিন্তু এই ইকুয়েশনটা ইউজ করব দিয়ে এমসিকিউটা সলভ করব। ওকে, আচ্ছা, দিস ইজ প্যারালাল রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। যখন প্যারালাল রেজোন্যান্স হচ্ছে তখন তাহলে সার্কিটের অ্যাডমিটেন্স কত? y equal to yp is equal to ইমাজিনারি পার্টটা বাদ চলে গেছে, বাদ চলে যাওয়ার পর তাহলে r বাই r স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার l স্কয়ার। এটা হচ্ছে রেজোন্যান্স, সরি, অ্যাডমিটেন্স এট রেজোন্যান্স, yp is equal to, আচ্ছা, this is equal to লিখতে পারি আমি যে r বাই r স্কয়ার প্লাস ওমেগা p টা এটা বসিয়ে দিচ্ছি আমি এখানে, তাহলে বেরিয়ে যাবে কথাই ওমেগা পি, হ্যাঁ, ওমেগা পি স্কয়ার মানে এটাকে বসিয়ে দিতে হবে 1 বাই lc মাইনাস r স্কয়ার বাই l স্কয়ার ইনটু l স্কয়ার দিয়ে গুণ করতে হবে। গুণ করার পর কিছু ক্যান্সেল হবে, r স্কয়ার কেটে যাবে, আর এখানে একটা l থাকবে l বাই c। তাহলে এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে এখান থেকে l বাই c করলে l বাই c, তাহলে cr বাই l হবে, এটা ইকুয়াল টু হবে cr বাই l। এটা হচ্ছে অ্যাডমিটেন্স এট রেজোন্যান্স, therefore impedance at resonance equal to 1 by admittance equal to l by cr। এটা হচ্ছে impedance at resonance। তাহলে আমাদের এমসিকিউ নাম্বার 15 কমপ্লিট হলো। নেক্সট আমি ডিসকাস করব এমসিকিউ নাম্বার 32। এমসিকিউ নাম্বার 32,
নম্বর 32 এখন এখানে বলছে যে in an LCR circuit as shown in figure both switches are open initially তাহলে সার্কিটটা প্রথমে ড্র করি ওকে in an LCR circuit তো এই হলো আমার একটা ক্যাপাসিটর আর এই হলো একটা রেজিস্ট্যান্স এখানে আমার আছে একটা ডিসি সোর্স আচ্ছা আর তার সঙ্গে প্যারালালে এখানে আছে আমার একটা ইন্ডাক্টেন্স ক্যাপাসিট্যান্স রেজিস্ট্যান্স আর ডিসি সোর্স ভোল্টেজ ভি দুটো সুইচ আছে এখানে এখানে একটা সুইচ হ্যাঁ এটা হলো সুইচ S1 আর এখানে একটা সুইচ এটা হলো সুইচ S2 আচ্ছা প্রথমে সুইচ S1 is closed আমি যদি সুইচ S1 টাকে ক্লোজ করি তাহলে এখন এই সার্কিটটা ক্লোজ উপরের লুপটা ক্লোজ আর নিচের লুপটা ওপেন তাহলে নিচের সার্কিট দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না কারেন্ট ফ্লো হবে কোনটা দিয়ে এই লুপটা দিয়ে কারেন্ট ফ্লো হবে এই লুপ দিয়ে রাইট যখন এই লুপ দিয়ে কারেন্ট ফ্লো হবে তখন কিন্তু ক্যাপাসিটরটা আস্তে 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 চার্জ হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ক্যাপাসিটরটা আস্তে আস্তে চার্জ হবে এখন এখানে যে কোশ্চেনটা করেছে সেখানে দেখো আমরা যে ক্যাপাসিটর যখন চার্জ হয় তখন তার ফর্মুলা হচ্ছে Q = Q0 into 1 minus e to the power minus t by tau এটা ফর্মুলা চার্জিং অফ এ ক্যাপাসিটর যেখানে Q টা হলো চার্জ at any time t আর Q0 টা হচ্ছে ক্যাপাসিটরের ম্যাক্সিমাম চার্জ ক্যাপাসিটরের ম্যাক্সিমাম চার্জ কত Q0 = CV এটা হচ্ছে ম্যাক্সিমাম চার্জ অফ দ্য ক্যাপাসিটর তাহলে Q = CV into 1 minus e to the power minus t by tau আচ্ছা এখানে টাউটা কি টাউ is called time constant এটা কিন্তু আসলে একটা সিআর সার্কিট হয়ে গেছে ক্যাপাসিটর রেজিস্ট্যান্স সার্কিট এটাকে বলা হয় সিআর সার্কিট এই সার্কিটের টাইম কনস্ট্যান্টের ফর্মুলা হচ্ছে টাউ = CR মনে রাখবে টাইম কনস্ট্যান্ট অফ দ্য সার্কিট টাউ = CR ওকে আচ্ছা ওকে ফাইন এবার যদি at t = tau by 2 তখন q সমান কি হবে তখন q হবে c into v 1 minus e to the power minus t মানে tau by 2 বসাবো তাহলে tau টাও কাটছে e to the power minus half ঠিক আছে তাহলে cv into 1 minus e to the power minus half দেখি মিলছে কিনা এমসিকিউ নম্বরে কি বলেছে এটা দেখি একবার মিলছে কিনা 32 যখন t = tau by 2 তখন বলা আছে q = cv into 1 minus e to the power minus 1 তাহলে এটা মিললো না এটা ভুল দেওয়া আছে তারপর আসছে যখন t = tau তখন q কত হবে t এর জায়গায় tau বসাও তাহলে কেটে যাবে 1 হয়ে যাবে তাহলে cv into 1 minus e to the power minus 1 ঠিক আছে দেখি মিলছে কিনা t = এটাতে দেওয়া আছে আমার cv/2 কিন্তু মিলছে না cv/2 হচ্ছে না ঠিক আছে cv/2 এটাও মিলছে না তাহলে এটাও ক্রস এটাও ভুল দেওয়া আছে তারপরে নেক্সট দেওয়া আছে আমার t = 2 tau যখন টাইম = 2 tau তখন q কত হবে cv 1 minus 2 tau বসালে টাউটাও কেটে যাচ্ছে e to the power minus 2 এটা হবে q = দেখে নিই যখন t = tau cv e to the power minus 2 এইটা মিলে গেল যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে এটা মিলছে তার মানে দিস ইজ কারেক্ট সো এমসিকিউ এর রাইট অ্যানসার হবে আমার D will be the right answer MCQ 32 D will be the right answer now MCQ number 33 very good MCQ
MCQ number 33. আচ্ছা, an electric bulb has rated power of 50 watt at 100 volt. তাহলে একটা 100 ভোল্ট 50 ওয়াট পাওয়ারের বাল্ব, ঠিক আছে, it is used on an AC source of 200 volt. আমি এই বাল্বটাকে আমি কানেকশন করেছি কার সঙ্গে? একটা এসি সোর্সের সঙ্গে, যে সোর্সের ভোল্টেজ হলো 200 ভোল্ট আর 50 হার্জ। তাহলে এসি যে সোর্স তার ভোল্টেজ হলো 200 ভোল্ট এন্ড 50 হার্জ। আচ্ছা, যদি আমি কানেকশন করি বাল্ব জ্বলবে? কেটে যাবে তো, কেন 200 ভোল্ট আর বাল্ব হচ্ছে 100 ভোল্টের, আমি দিয়েছি 200 ভোল্ট। তাহলে যদি বাল্বটাকে সরাসরি লাগাই তাহলে কিন্তু বাল্বটা নষ্ট হয়ে যাবে, কেটে যাবে। তাহলে আমাকে বাইরে, বাল্বের বাইরে 100 ভোল্টকে মানে ড্রপ করাতে হবে। সেজন্য আমি ইউজ করব এখানে চোক কয়েল। আচ্ছা, আমরা সেজন্য এখানে ইউজ করব কি? চোক কয়েল। চোক কয়েলের কাজ কি? চোক কয়েল মানে ওর রিঅ্যাকট্যান্স থাকবে, ওর জন্য ওখানে কিছুটা ড্রপ হবে। আসলে চোক কয়েল মানে আসলে কিছু না, ইন্ডাক্টর, ঠিক আছে। চোক কয়েল মানে ইন্ডাক্টর মানে ওর ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স থাকবে। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স থাকার জন্য যখনই কারেন্ট ফ্লো হবে তখনই ওখানে কিছুটা ভোল্টেজ ড্রপ হবে। ফলে এই 200 ভোল্টের মধ্যে যদি আমি 100 ভোল্টকে চোক কয়েলের ওখানে ড্রপ করে দিই তাহলে বাকি 100 ভোল্ট পড়বে আমার বাল্বে, ফলে বাল্বটা নষ্ট হবে না। এখন কোশ্চেন হলো যে চোক কয়েলটার ইন্ডাকটেন্স কত হতে হবে? L must be equal to what? This is questions. This is very good MCQ. Okay, so MCQ number 33. We all know that power is equal to voltage into current. Therefore, current equal to power by voltage. ঠিক আছে? তাহলে এখানে দেখো এই যে বাল্বটা তার পাওয়ার কত? 50, আর বাল্বটা কত ভোল্টে কাজ করে? 100 ভোল্টে। তাহলে বাল্ব দিয়ে কত কারেন্ট ফ্লো হওয়ার কথা? 50/100 is equal to 0.5 অ্যাম্পিয়ার। বাল্বটা দিয়ে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে বাল্বটা ঠিকঠাক চলবে, ওর থেকে বেশি কারেন্ট গেলে চলবে না। বাল্বের রেজিস্ট্যান্স কত? রেজিস্ট্যান্স অফ দা বাল্ব R is equal to ভোল্টেজ বাই কারেন্ট। তাহলে বাল্বের ভোল্টেজ হলো 100 আর বাল্ব দিয়ে কারেন্ট যাবে 0.5, তাহলে বাল্বের রেজিস্ট্যান্স হলো 200 ওহম, ঠিক আছে। এবার যদি আমি এখানে চোক কয়েলে লাগিয়ে দিই, তোমার একটা চোক কয়েল কানেকশন করে দিই, এই হলো আমার বাল্ব। আচ্ছা, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার চোক কয়েল, আর এটা হচ্ছে আমার সোর্স। এটা হচ্ছে আমার 200 ভোল্টের সোর্স, আর বাল্বটা নিতে পারবে 100 ভোল্ট। তাহলে চোক কয়েলের এখানে 100 ভোল্ট ড্রপ করতে হবে। আমি এই চোক কয়েলটা ইউজ করলাম। এখন সার্কিট দিয়ে কারেন্ট কত ফ্লো হতে চাইছি? আমি চাইছি সার্কিট দিয়ে কারেন্ট ফ্লো হোক 0.5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এর থেকে বেশি কারেন্ট ফ্লো হলে কিন্তু বাল্বটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি ভোল্টেজ দিয়ে দিয়েছি কত? ভোল্টেজ দিয়েছি 200 ভোল্ট, রাইট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখন কারেন্ট I ইকুয়াল টু হতে হবে V বাই Z। কারেন্ট মানে ভোল্টেজ বাই ইম্পিডেন্স, রাইট। আচ্ছা, তাহলে কারেন্ট কত প্রয়োজন আমার? 0.5। সার্কিটে ভোল্টেজ কত দিচ্ছি আমি? 200। তাহলে ইম্পিডেন্স লাগবে কত? এটা। তাহলে Z is equal to what? Z equal to 200 by 0.5 equal to 400 ওহম। তার মানে সার্কিটের ইম্পিডেন্স হতে হবে 400 ওহম। তাহলে ব্যাটারি রেজিস্ট্যান্স হচ্ছে কত? 200। তাহলে ইন্ডাক্টরের যে রিঅ্যাকট্যান্স সেটা হতে হবে 200 ওহম। তাহলে সার্কিটের টোটাল ইম্পিডেন্স কত হবে? 400 ওহম। ব্যাটারির রেজিস্ট্যান্স অফ দা বাল্ব ইজ 200 ওহম। আর আমার এই বাল্বটাকে চালাতে গেলে লাগবে সার্কিটে ইম্পিডেন্স কত? 400 ওহম। তাহলে হোয়াট শুড বি দা
reactance of the choke coil, reactance of the choke coil must be equal to 200 ohm. তাহলে 200 200 তে হয়ে যাবে 400, যেহেতু আমার 400 লাগবে। ঠিক আছে, তাহলে লিখতেই পারি এখান থেকে যে আমরা ফর্মুলা জানি তো যে Z is equal to root over of R square plus XL square, যেহেতু এটা সিরিজ এলআর সার্কিট। ওকে, আমার বের করা প্রয়োজন কোনটা? আমার XL টা বের করা প্রয়োজন। তাহলে Z square equal to R square plus XL square, তাহলে XL square equal to কি হবে? Z square minus R square, তাহলে XL square। ঠিক আছে, তাহলে XL equal to therefore inductive reactance সমান root over of Z square plus R square। Z square মানে বের করেছি আমি 400 স্কয়ার, আর বাল্বের রেজিস্ট্যান্স 200 স্কয়ার, তাহলে এটা করলে পেয়ে যাবে XL equal to বের হবে তোমার 100 √12, এটা হচ্ছে XL। আর আমরা জানি যে XL ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ইকুয়াল টু ওমেগা ইনটু L। ঠিক আছে, তাহলে therefore L সমান কি হবে? 100 √12 ডিভাইডেড বাই ওমেগা, মানে 100 √12 ওমেগা ইকুয়াল টু 2 পাই f। তাহলে 2 পাই ইনটু f মানে হলো ফ্রিকোয়েন্সি। এখানে এসি সোর্সের ফ্রিকোয়েন্সি কত বলে দিয়েছে? এসি সোর্সের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ, therefore এখানে হবে 50 হার্জ। ঠিক আছে, this into 50 ক্যালকুলেশন করলে L বেরিয়ে যাবে। ঠিক আছে, এইটুকু ক্যালকুলেশন করতে হবে, তাহলে L বেরিয়ে যাবে। MCQ নাম্বার 33 ডিসকাশন কমপ্লিট হলো। তাহলে পেজ নাম্বার 1 2 3 কমপ্লিট করলাম। নেক্সট চলে আসছে আমি পেজ নাম্বার 4 5। এখানে যে এমসিকিউটি হয়নি সেটি হলো এমসিকিউ নাম্বার 18। ঠিক আছে, এমসিকিউ নাম্বার 18। আচ্ছা, এমসিকিউ নাম্বার 18। In an electrical circuit, the component R, L, C and the AC voltage source are all connected in series. তার মানে এটা হলো সিরিজ LCR সার্কিট। When L is removed from the circuit, the phase difference between the voltage and current in the circuit is pi by 3. If instead C is removed from the circuit, the phase difference is again pi by 3. ঠিক আছে, তাহলে the power factor of the circuit, দেখো সিরিজ LCR সার্কিট, এটা হচ্ছে এসি সোর্স LCR। এই সার্কিটটার টোটাল ইম্পিডেন্স কত? Z is equal to root over of R square plus XL minus XC এর হোল স্কয়ার। এটা করা হয়েছে আগে। আচ্ছা, যখন L রিমুভ করছি আমি, যখন ইন্ডাক্টরকে রিমুভ করছি, ঠিক আছে, ইন্ডাক্টর যখন রিমুভ করব তখন সার্কিটে কে থাকবে? শুধু ক্যাপাসিটর। ক্যাপাসিটরের জন্য কি হয়? ক্যাপাসিটরের জন্য বলছে the phase difference between the voltage and current, যখন সার্কিটে ক্যাপাসিটর থাকে তখন কে লিড করে কে ল্যাগ করে দেখতে হবে। সার্কিটে যখন ক্যাপাসিটর থাকে তখন বলেছিলাম আমি এগুলো সব, হ্যাঁ, ক্যাপাসিটর ইন দ্য সার্কিট। আচ্ছা আচ্ছা, তখন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যখন ক্যাপাসিটর থাকছে তখন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে লিড করছে। তখন তোমার কারেন্ট লিড করে, ভোল্টেজ ল্যাগ করে। ঠিক আছে, তাহলে কারেন্ট তখন লিড করছে পাই বাই 3 ফেজ অ্যাঙ্গেলে।
যখন আমি এল কে রেখে দিয়ে ক্যাপাসিটরটাকে রিমুভ করছি, তখনও কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স π/3 থাকছে, কিন্তু তখন কারেন্টটা ল্যাগ করবে। আমরা জানি যে সার্কিটে ইন্ডাক্টর থাকলে কারেন্ট ল্যাগ করে। তাহলে যখন আমি এল রিমুভ করছি তখনও ফেজ ডিফারেন্স হলো π/3, কিন্তু কারেন্ট লিড করছে। আর যখন আমি সি রিমুভ করছি তখন ফেজ ডিফারেন্স π/3, তার মানে তখন কারেন্টটা ল্যাগ করছে। তার মানে বোঝা যাচ্ছে যে এখান থেকে প্রমাণ হয় যে এল এর জন্য ফেজ ডিফারেন্স আর সি এর জন্য ফেজ ডিফারেন্স একই। তার বোঝা যাচ্ছে যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ইজ ইকুয়াল টু ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। ঠিক আছে, যেহেতু সি থাকলে যে ফেজ ডিফারেন্স, এল থাকলেও সেই ফেজ ডিফারেন্স, তার মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ইজ ইকুয়াল টু ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। যদি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ইজ ইকুয়াল টু ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হয় তাহলে জেড ইকুয়াল টু কি হবে? জেড ইকুয়াল টু এক্সএল ইকুয়াল টু এক্সসি, মানে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে √r² মানে শুধু r। তাহলে সার্কিটটা ইম্পিডেন্স মানে শুধু রেজিস্ট্যান্স, তাহলে সার্কিটটা পিওরলি রেজিস্টিভ সার্কিট। এটা কখন হয়? তার মানে এই কেসটা কিন্তু রেজোন্যান্সের কেস, এটা সিরিজ রেজোন্যান্স, সার্কিটটা পিওর রেজিস্টিভ সার্কিট। আচ্ছা, তাহলে আমরা অলরেডি বলেছিলাম যে পাওয়ার ফ্যাক্টর ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল মনে করার চেষ্টা করো, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলস। ঠিক আছে, ট্রাই টু রিমেম্বার দ্য ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলস। এটা হচ্ছে আমার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল যে ড্র করেছিলাম আমি, সেটা মনে করার চেষ্টা করো। এই অ্যাঙ্গেলটা ছিল আমার ফাই, ঠিক আছে, এটা ছিল আমার রেজিস্ট্যান্স আর, আর এটা ছিল আমার ইম্পিডেন্স জেড, আর এটা ছিল আমার এক্সএল মাইনাস এক্সসি। ঠিক আছে, এখান থেকে cos ফাই পাওয়ার ফ্যাক্টর মানে কি? cos ফাই মানে কি জানি আমরা? r/z। এখানে r/z মানে কত? r, তাহলে r/r is equal to 1। তাহলে পাওয়ার ফ্যাক্টর অফ দ্য সার্কিট will be equal to 1। ঠিক আছে, তাহলে এখানে পাওয়ার ফ্যাক্টর will be equal to 1, so option C will be the right answer. Next, MCQ number 21. MCQ number 21. দেখো, আচ্ছা, এখানে a series RC circuit is connected to an alternating voltage source. Consider the following two situations. তাহলে সিরিজ RC সার্কিট মানে একটা রেজিস্ট্যান্স থাকবে আর তার সঙ্গে সিরিজে একটা ক্যাপাসিট্যান্স থাকবে R আর C, আর তার সঙ্গে কানেক্টেড টু অ্যান অল্টারনেটিং ভোল্টেজ সোর্স, এসি সোর্স। ঠিক আছে, দুটো সিচুয়েশন এখানে দিয়েছে। নাম্বার 1 হলো যে ক্যাপাসিটর ইজ এয়ার ফিল্ড, এটাকে আমি সিচুয়েশন A বলছি। আর 2 নম্বর কেস হলো যে ক্যাপাসিটর ইজ মাইকা ফিল্ড, এটা B সিচুয়েশন। দুটো সিচুয়েশন বলা আছে। এটা হলো সিরিজ RC সার্কিট, এমসিকিউ নাম্বার 21। আচ্ছা, এই সার্কিটটা দিয়ে যে কারেন্ট ফ্লো হবে তার ইকুয়েশন কি? I জানি আমরা V/Z। ঠিক আছে, তাহলে V বাই এই সার্কিটের ইম্পিডেন্স কত? ইম্পিডেন্স অফ দ্য সার্কিট উইল বি ইকুয়াল টু √r² প্লাস ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স মানে 1/ωc তার হোল স্কয়ার, তাই তো I। আচ্ছা, যদি এটা আবার সার্কিট দিয়ে কারেন্ট, তাহলে ক্যাপাসিটরের এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? VC, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর। আমরা জানি যে VC I into XC। ঠিক আছে, কারেন্ট ইনটু ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স ইজ ইকুয়াল টু VC, মানে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর। দেয়ারফর I মানে কত? V বাই √r² প্লাস 1/ωc হোল স্কয়ার।
আর xc মানে আমরা জানি 1/ωc। এটা ক্যালকুলেশন করবে, সিম্পলিফাই করবে, সিম্পলিফাই করলে যেটা আসবে সেটা হলো v/√ওমেগা rc এর হোল স্কয়ার প্লাস 1, এটা আসছে আমার vc। আচ্ছা, এবার এখানে কি চাইছে দেখো। আচ্ছা, এখানে কি চাইছে দেখো, এমসিকিউ নাম্বার 21 যে VA ইকুয়াল টু, আচ্ছা, কারেন্ট থ্রু দ্য রেজিস্ট্যান্স এন্ড ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর। মনে করো 1 নম্বর কেসে যখন এয়ার ফিল্ড আছে তখন ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটরকে VA ধরলাম, আর 2 নম্বর কেসে ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটরকে আমি VB ধরলাম। যখন ক্যাপাসিটরটাকে মাইকা দিয়ে ফিল করব তখন কি হবে, ক্যাপাসিট্যান্স বেড়ে যাবে। আমরা জানি যে ক্যাপাসিটরের দুটো প্লেটের মাঝে যদি একটা ডাইইলেকট্রিক মিডিয়াম ঢোকানো হয় তাহলে ক্যাপাসিট্যান্স বাড়ে। যখন ক্যাপাসিট্যান্স বাড়বে তখন কিন্তু নিচে আছে C, ক্যাপাসিট্যান্স বাড়লে কিন্তু VC কমবে। তাহলে ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছি যে VB will be less than VA, VB will be less than VA। দেখো এই অপশনটা যদি পেয়ে যাই তাহলে ভালো, আর না অন্য কিছু বুঝতে হবে। এখানে কোথাও আছে কি VB less than VA, VB less than VA নাই, কিন্তু আছে VA greater than VB। ব্যাপারটা তো একই, VB less than VA মানে কি VA greater than VB। তাহলে বোঝা যাচ্ছে যে এটা ঠিক আছে, তার মানে অপশন C is the right answer। MCQ number 21, option C will be the right answer। Next MCQ number 27। আচ্ছা, দেখো আচ্ছা, MCQ number 27, a 220 volt input is supplied to a transformer. The output circuit draws a current of 2 ampere at 40 volts। এখানে ভুল আছে, এটা 440 ভোল্টস করতে হবে, ঠিক আছে? এটা 40 ভোল্টস না করে এটা হতে 440 ভোল্টস। এমসিকিউটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, হ্যাঁ, এটা করে নিতে হবে, এটা 440 ভোল্টস, ঠিক আছে? তাহলে ট্রান্সফরমারের ইনপুট ভোল্টেজ V ইনপুট ইকুয়াল টু 220 ভোল্ট, আর ইনপুট কারেন্ট সেটা কত, সেটা হচ্ছে জানা নাই, এটা আমার আননোন কোয়ান্টিটি। আর আউটপুট ভোল্টেজটা কত, 440 ভোল্ট, এন্ড আউটপুট কারেন্ট ইজ ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। আর এই ট্রান্সফরমারটার এফিসিয়েন্সি হলো 80%, মানে হলো 80/100 ইকুয়াল টু 0.8। এটা হচ্ছে এফিসিয়েন্সি অফ দ্য ট্রান্সফরমার। চাইছে কি যে প্রাইমারি কয়েলে কারেন্ট কত হবে, সেকেন্ডারি কয়েলের কারেন্ট দেওয়া আছে। অ্যাকচুয়ালি এটা এইভাবে বোঝাই আমি, এটা প্রাইমারি দিয়ে বোঝাই, ভিটি মানে প্রাইমারি কারেন্ট ভোল্টেজ আর প্রাইমারি কারেন্ট, আর ভিএস মানে সেকেন্ডারি ভোল্টেজ আর সেকেন্ডারি কারেন্ট। আমার প্রাইমারি কারেন্টটা চেয়েছি। আমরা কি জানি, এফিসিয়েন্সি অফ এ ট্রান্সফরমার ইকুয়াল টু আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার, এটাকে এফিসিয়েন্সি। আচ্ছা, পাওয়ার মানে কি, ভোল্টেজ ইনটু কারেন্ট। তাহলে আউটপুট পাওয়ার মানে হলো 440 ভোল্ট ইনটু কারেন্ট হচ্ছে 2 ডিভাইড বাই ইনপুট পাওয়ারটা কত, 220 ইনটু জানি না আমি কারেন্টটা আইপি, প্রাইমারি কারেন্ট। আচ্ছা, এটা মানে দেওয়া আছে আমার 0.8। তাহলে এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে, সলভ করে আইপি বের করতে হবে, কিছু না, একদম সিম্পল প্রবলেম, ঠিক আছে? তাহলে হয়ে যাবে এমসিকিউটা 27। আচ্ছা, তাহলে আমাদের পেজ নাম্বার 4, 5 কমপ্লিট হলো। নেক্সট হচ্ছে পেজ নাম্বার 6 and 7।
পেজ নাম্বার 6 7 এ তোমাদের দুটো এমসিকিউ হয়নি, সেখানে সেই দুটো এমসিকিউ ডিসকাস করব এবার। এমসিকিউ নাম্বার 21। তোমাদের আমি বারবার একটা জিনিস রিকোয়েস্ট করি যে এমসিকিউটা প্রথমে ভালো করে পড়তে হবে। 100% কনসেন্ট্রেট করে যদি এমসিকিউ পড়ো তাহলে সলভ করতে ইজি হবে। আর আমি এমসিকিউটা ঠিক করে পড়লামই না, সলভ করতে শুরু করলাম, তাহলে এমসিকিউ এর মধ্যে ছোট ছোট কিছু ট্রিক থাকবে, সেটা আমি ধরতে পারবো না। ঠিক আছে? এই এমসিকিউ এর মধ্যে ছোট ছোট ট্রিক ধরতে গেলে এমসিকিউটা পড়াটা খুব ভাইটাল। মানে ভীষণ ভীষণ কনসেন্ট্রেট করে এমসিকিউটা পড়লে আমি কিন্তু ওর ভেতরে ছোট ছোট ট্রিক ধরতে পারবো। আর যদি খুব তাড়াহুড়ো করে পড়ি, ভালোভাবে না পড়ি, তাহলে এমন এমন কিছু পয়েন্ট ওর মধ্যে থাকবে যেটা আমি মিস করে যাব, ফলে এমসিকিউটা আমি সলভ করতে পারবো না। আচ্ছা, 21. A coil of self-inductance 50 Henry is joined to the terminals of a battery of EMF 2 volt through a resistance of 10 ohm. What is the time constant and maximum current in the circuit? Actually এটা হলো তোমার এলআর সার্কিট, সিরিজ এলআর সার্কিট। তাহলে এই হচ্ছে আমার একটা ইন্ডাকটেন্স, তারপরে একটা রেজিস্ট্যান্স, আর এই হচ্ছে আমার একটা ডিসি সোর্স। এটা ট্রানজিয়েন্ট সার্কিট বলে, ট্রানজিয়েন্ট। ইন্ডাকটেন্স 50 হেনরি আর রেজিস্ট্যান্স হলো 10 ওহম, আর এটার ভোল্টেজ আছে আমার 2 ভোল্ট। এটা হচ্ছে ডিসি ট্রানজিয়েন্ট সার্কিট, এটা হলো এলআর সার্কিট, সিরিজ এলআর সার্কিট। আচ্ছা, মনে রাখবে যে এলআর সার্কিটের টাইম কনস্ট্যান্ট টাউ ইকুয়াল টু এল বাই আর, ইন্ডাকটেন্স বাই রেজিস্ট্যান্স, মানে 50 বাই 10 ইকুয়াল টু 5 সেকেন্ড। এটা হলো টাইম কনস্ট্যান্ট। তাহলে ফার্স্ট পার্টের आंसर হলো। সেকেন্ড পার্ট কি? হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম কারেন্ট? তাই তো, সেকেন্ড পার্ট কি চেয়েছে? হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম কারেন্ট ইন দিস সার্কিটস? ম্যাক্সিমাম কারেন্ট এস্টাবলিশড। আমরা জানি যে ট্রানজিয়েন্ট সার্কিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম কারেন্ট হয় V by R, this is maximum current. তাহলে 2 divided by 10 equal to 1 by 5, মানে হয়ে যাচ্ছে তোমার 0.2 অ্যাম্পিয়ার। এই হলো आंसर, maximum current and maximum and time constant tau. 21. Next is 22. MCQ number 22. अच्छा, an inductance of inductance 10 Henry is connected in series with a resistance of 6 ohm. একই টাইপেরই প্রবলেম। এখানে একটা ইন্ডাকটেন্স আছে আর একটা রেজিস্ট্যান্স আছে আর একটা ব্যাটারির সঙ্গে কানেকশন আছে। এটা হলো ব্যাটারি। ইন্ডাকটেন্সটা কত বলেছে? 10 হেনরি, আর এর রেজিস্ট্যান্স হলো 6 ওহম, আর ব্যাটারির ভোল্টেজ হলো 12 ভোল্ট। আচ্ছা, when the current is switched off, আচ্ছা এখানে কি চাইছে যে a 12 volt battery is connected for a long time. When the current is circuit is switched off, the induced EMF in the inductor, if the current reduces to 0 in 10 milliseconds. প্রথমে আমি সুইচ অন করলাম। সুইচ অন করলে কি হবে? আস্তে 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 কারেন্ট বাড়বে। ঠিক আছে? এবং কারেন্ট কত হবে? ম্যাক্সিমাম কারেন্টটা কত হবে? আমি একটু আগে বললাম যে ম্যাক্সিমাম কারেন্ট উইল বি ইকুয়াল টু V বাই R, তার মানে হচ্ছে 12 বাই 6 ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। তাহলে যখন অনেকক্ষণ ধরে আমি সুইচকে অন করে রেখেছি, আস্তে আস্তে কারেন্ট বাড়তে 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 এই সার্কিট দিয়ে এখন কত কারেন্ট ফ্লো হবে? ম্যাক্সিমাম 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে? এবার তারপরে আমি সুইচটাকে প্রথমে অন করে রেখেছিলাম, কারেন্ট যখন ম্যাক্সিমাম হয়ে গেল সার্কিটে, হঠাৎ করে সুইচটাকে অফ করে দিলাম, ফলে সঙ্গে সঙ্গে কারেন্টটা কিন্তু 2 অ্যাম্পিয়ার থেকে কমতে 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 0 হবে। বলা হচ্ছে যে কারেন্টটা 2 অ্যাম্পিয়ার থেকে কমতে কমতে 0 হয়েছে, কত টাইম নিয়েছে? টাইম নিয়েছে t dt equal to 10 মিলিসেকেন্ড, মানে 10 into 10 to the power minus 3 সেকেন্ড। তাহলে কারেন্ট যখন 2 অ্যাম্পিয়ার থেকে কমে 0 হবে, তখন কিন্তু
ইন্ডাক্টরের এখানে ফ্লাক্সের চেঞ্জ হবে, ফ্লাক্সের চেঞ্জ হওয়ার জন্য এখানে ইএমএফ ইনডিউসড হবে। সেই ইনডিউসড ইএমএফটা কত হবে? আমরা জানি যে ইনডিউসড ইএমএফ ইজ ইকুয়াল টু হয় মাইনাস এল ডিআই ডিটি। ঠিক আছে, তাহলে মাইনাস ইনটু এল মানে কত? 10। কারেন্টের চেঞ্জ হয়েছে কত? ডিআই মানে চেঞ্জ ইন কারেন্ট, কারেন্টের চেঞ্জ হয়েছে কত? ফাইনাল কারেন্ট মাইনাস ইনিশিয়াল কারেন্ট, তাহলে 0 হলো ফাইনাল কারেন্ট আর ইনিশিয়াল কারেন্ট ছিল 2, তাহলে 0 মাইনাস 2, এটা হচ্ছে চেঞ্জ ইন কারেন্ট ডিভাইড বাই টাইম। কত টাইমে কারেন্টের চেঞ্জটা হচ্ছে? 10 মিলি সেকেন্ড, মানে 10 টু দি পাওয়ার মাইনাস 2 সেকেন্ড, 10 টু দি পাওয়ার মাইনাস 2 সেকেন্ড, রাইট? তাহলে ক্যালকুলেশন করে আমি পেয়ে যাব মাইনাস এর আনসার প্লাস, এখানে ক্যালকুলেশন করলে পেয়ে যাব আমি যে 2 ইনটু 10 টু দি পাওয়ার 3 ভোল্ট, মানে 2000 ভোল্ট। এটা হবে ইনডিউসড ইএমএফ। সো ইনডিউসড ইএমএফ উইল বি ইকুয়াল টু 2000 ভোল্ট। তোমাদের যে এমসিকিউ সেট দিয়েছিলাম, তোমাদের পারফরম্যান্স খুব ভালো। আমি কোয়ালিফাইং মার্কস দিয়েছিলাম 230, হ্যাঁ, তার মধ্যে আসমিনা অলরেডি পেয়েছো 270, ভেরি গুড পারফরম্যান্স। কারণ এটা এই এমসিকিউ সেটটা ভীষণ স্ট্যান্ডার্ড এমসিকিউ সেট ছিল, এটা আমি লেভেল 3 দিয়েছিলাম। পারফরম্যান্স ইজ ভেরি গুড। যে এমসিকিউ গুলো হয়নি, মাত্র 6-7টা এমসিকিউ তোমাদের হয়নি, সেগুলো আমি সব ডিসকাস করে দিলাম। আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা ইউটিউব ভিডিও কমেন্ট বক্সে আমাকে জানাবে। নেক্সট এমসিকিউ সেট আমি অলরেডি তোমাদের গ্রুপে সেন্ড করে দিয়েছি, ওটা সলভ করো। 2-3 দিন পর আমি ওই এমসিকিউ সেটটির অ্যানসার নেব। তার মধ্যে আমি আবার নেক্সট টপিক নিয়ে আবার লেকচার স্টার্ট করব। আমি অলরেডি ওয়েব অপটিক্সের লেকচার কমপ্লিট করেছি, এরপরে নেক্সট টপিক নিয়ে লেকচার শুরু করবে। পরে তোমরা ইউটিউব ক্লাসগুলো ফলো করো, যেহেতু তোমাদের জুলাই এক্সাম হয়ে যাচ্ছে, সময় একদম নেই। 26 জুলাই মোস্ট প্রবাবলি তোমাদের নিট এক্সাম ডেট, সেজন্য একেবারেই এখন টিউশন হচ্ছে না, অনলাইনে ক্লাস হচ্ছে। বাড়িতে আছো বলে একদম ছুটি কাটিও না, কারণ পরীক্ষার একদম সময় নেই, মাত্র 1 থেকে 1.5 মাস সময় নিট পরীক্ষা। ঠিক আছে, আর আমার মনে হয় না যে আর ডেট পেছবে। 26 জুলাই নিট এক্সাম কিন্তু হয়ে যাবে। তাহলে এখন অফলাইন ক্লাস যেহেতু হচ্ছে না, কিছু করার নেই, আমাদের এই নতুন সিস্টেমের সঙ্গে মানিয়ে নিতে হবে এবং তোমাদেরকে এই ক্লাসগুলোই ফলো করতে হবে। যদি ফলো না করো আর যদি এমসিকিউ সেটগুলো ঠিকঠাক সলভ না করো, তোমাদেরকে সাফার করতে হবে। ওকে, দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। থ্যাংক ইউ এভরিবডি। ওকে, থ্যাংক ইউ।